দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে। বৈদেশিক বাণিজ্য কাগজবিহীন করা গেলে সময় ও খরচ বাঁচবে কতটা, বাংলাদেশের প্রস্তুতি কেমন, ঢাকা ওয়াসার গ্রাহকরা প্রতিদিন কত পানি ব্যবহার করছেন, বিল দিচ্ছেন কত, বাড়তি বিল আসছে কোথা থেকে, চালের মজুদ বাড়াতে এবার কম্বোডিয়ার সাথে চুক্তি করতে যাচ্ছে সরকার, আনা হবে কি পরিমাণ, এমন সব প্রশ্নের উত্তর নিয়েই আমাদের আজকের আয়োজন। বৈদেশিক বাণিজ্যের জটিলতা কমাতে পেপারলেস বা কাগজবিহীন বাণিজ্য ব্যবস্থা চালুর কথা ভাবছে সরকার। এই ব্যবস্থা চালু করা গেলে আমদানি রপ্তানিতে বাঁচবে খরচ ও সময়। পদ্ধতিটি চালুর বিষয়ে পেপারলেস ট্রেড ফ্যাসিলিটেশন নামে একটি প্রকল্প প্রস্তুত করেছে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট। বিদেশে কোনো পণ্য পাঠাতে ক্রেতার চাহিদাপত্র, নমুনা সংগ্রহ, কাস্টমস ছাড়পত্র সহ অনেক ধরনের কাগজপত্রের প্রয়োজন পড়ে। এসব কাগজ সংগ্রহে আমদানি রপ্তানিকারকদের ঘুরতে হয় সংশ্লিষ্ট সংস্থাগুলোর টেবিলে টেবিলে। এতে একদিকে যেমন সময় লাগে বেশি, তেমনি বাড়ে খরচও। সুযোগ তৈরি হয় অনিয়ম আর দুর্নীতিরও। এসব জটিলতা দূর করতে বিশ্বব্যাপী জনপ্রিয় হচ্ছে পেপারলেস ট্রেড বা কাগজবিহীন বাণিজ্য ব্যবস্থা। এ পদ্ধতিতে করা বাণিজ্যে 24 থেকে 44 ভাগ সময় সাশ্রয় হয় আর খরচ বাঁচে 17 থেকে 31 ভাগ পর্যন্ত। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ এবং ট্রেড ট্রানজ্যাকশন কস্টটাকে কমিয়ে দেবে, এটা সার্ভিস ডেলিভারি ইমপ্রুভ করবে, এটা বিভিন্ন মার্জিনালাইজ গ্রুপকে ইনক্লুশনের একটা সুযোগ দিবে, যেহেতু কম মানে আপনার একটা সুযোগ একটা চেইনের মাধ্যমে কাজ করবে। এটা আপনার কারাপশন এবং রিস্কটাকে রিডিউস করবে, এক্সচেঞ্জ অফ ইনফরমেশনটা আরও ইজি করবে। এটা আপনার ফাস্টার ক্লিয়ারেন্স, পোর্টে খুব তাড়াতাড়ি ক্লিয়ারেন্সটা মালটা ক্লিয়ারেন্স হবে এবং রেভিনিউ কালেকশনটা বাড়বে। বিশ্ব বাণিজ্যকে কাগজবিহীন করতে 2013 সালে ডব্লিউটিওর বালি সম্মেলনে একটি অঙ্গীকারনামায় স্বাক্ষর করে সংস্থার 2/3 দেশ, যাতে যুক্ত হতে যাচ্ছে বাংলাদেশও আগামী 29 আগস্ট থাইল্যান্ডে হতে যাওয়া সভায়। উন্নত বিশ্বে এখন পেপারলেস বাণিজ্যিক কার্যক্রম সুবিধাভোগ করছে। বিশ্ব বাণিজ্য প্রতিযোগিতায় টিকিট থাকতে বাংলাদেশে কাগজের দলিলপত্রহীন অর্থাৎ পেপারলেস বাণিজ্য কার্যক্রমের সক্ষমতা অর্জন করতে হবে। এখানে আপনারা ক্যাপাসিটি বিল্ডিংয়ের কথা বলেছেন, এটা ঠিকই আছে, এটা এখন সময়ের দাবি। এছাড়া ডিজিটাল পদ্ধতি বাণিজ্য পরিচালনার সক্ষমতা অর্জন এবং বাণিজ্য সহজীকরণে বিশ্ব বাণিজ্য সংস্থা অর্থাৎ ডব্লিউটিও সঙ্গে বাংলাদেশ সরকারও প্রতিশ্রুতিবদ্ধ। 2021 সালের মধ্যে রপ্তানি লক্ষ্যমাত্রা $60 বিলিয়ন নিয়ে যেতে চায় সরকার। পেপারলেস ট্রেড পদ্ধতি এই লক্ষ্য অর্জনে সহায়তা করবে বলে মনে করছে সরকার। ক্রস বর্ডার পেপারলেস ট্রেডের ফলে ব্যবসায়িক পরিবেশের উন্নয়ন ঘটবে, ব্যবসায়ীদের আন্তর্জাতিক বাজারে সক্ষমতা বৃদ্ধি পাবে এবং বৈদেশিক বিনিয়োগ বাড়বে। ব্যবসায়িক পরিবেশের উন্নয়নের ফলে ছোট ছোট উদ্যোগ, বিশেষত নারীদের বাণিজ্যের মূলধারে অংশগ্রহণ বাড়বে এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত হবে। পেপারলেস ট্রেড করার ক্ষেত্রে যে কোনো অপব্যবহার ঠেকাতে প্রযুক্তিগত নিরাপত্তা নিশ্চিত করা এবং নজরদারি বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। 1 আগস্ট থেকে রাজধানীতে বেড়েছে পানির দাম। গৃহস্থালী সংযোগের ক্ষেত্রে প্রতি 1000 লিটার পানি এখন থেকে গ্রাহককে কিনতে হবে 10 টাকার পরিবর্তে 10 টাকা 50 পয়সায়। অভিযোগ উঠেছে যে পরিমাণ পানি সরবরাহ করা হয় বিল আসে তার বেশি। সে বিষয়টি খুঁজে দেখেছেন নূর সিদ্দিকী। মিরপুর 12-এর 6 নম্বর লেনের এই বাড়ির মালিকের কাছে জুন মাসের পানির বিল এসেছে 6100 টাকা। তার মানে প্রতি 1000 লিটার 10 টাকা হিসেবে 11টি ফ্ল্যাটের এই ভবনে পানি খরচ হয়েছে 6,10,000 লিটার। সেই হিসেবে প্রতি ফ্ল্যাটে মাসে 56,454 লিটার আর দৈনিক 1845 লিটার। মাছরাঙার কাছ থেকে পানির মূল্য আর পরিমাণের হিসেব জেনে ভোক্তারা অবাক। পার ডে হিসাবে আসতেছে হলো 1800 থেকে 1900 লিটার। এটা কি আদৌ সম্ভব? একটা ফ্যামিলি কি এতই ইউজ করে? 2016-র যদি বিলগুলি আপনি দেখেন তাহলে সেখানে সর্বোচ্চ 2200 থেকে 2300 টাকা বিল আসছে। মিটার রিডার যখন আসে তখন তাদেরকে বলার পর তাদেরকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এই অবস্থা কেন? তখন তারা মিটার দেখে বলতেছে আপনার মিটারে যা আসছে তাই তো দিচ্ছি। 400-500 লিটার সর্বোচ্চ সারাদিনে ব্যবহার, এর চেয়ে বেশি না। কিন্তু আমরা যে বিল দিতেছি সারাদিনে হয়তো 2500 লিটারের বিল দিতেছি। আর এই বাড়ির ছাদের ট্যাঙ্কে পানির ধারণ ক্ষমতা প্রায় 5000 লিটার। দিনে 2 বার ট্যাঙ্ক ভরা হলে মাসে পানির হিসেব দাঁড়ায় 3 লাখ লিটার। তাহলে বাকি 3 লাখ লিটারের বিল এলো কিভাবে? পানির অনুপাতটা যদি আমার বিলের সঙ্গে সমন্বয় থাকে তাহলে আমি মেনে নিতাম, কিন্তু আমি যে লিটার পানি ব্যবহার করছি সেই লিটারের সঙ্গে আসলে আমার মনে হয় না এটা যৌক্তিক। কত টাকা বিল, কত টাকা কি সেটা তো আমরা জানি না। এদের তো মন খুশি মতন যা কিছু
করতেছে। পানির বিল যে আসে তাতে আমি স্যাটিসফাই না, কারণ হলো আমি ওই পরিমাণ ওয়াসার পানি আমি পাই না। মিরপুর সহ রাজধানীর বেশিরভাগ বাড়ির বাসিন্দারাই পানির বিল দিলেও জানেন না পানির এই হিসেবের গড়মিলের কথা, না জানারই কথা। কারণ পানি ব্যবহারের হিসেব রাখার জন্য প্রতিটি সংযোগেই বসানো হয়েছে ডিজিটাল মিটার। তা থাকার পরও কিভাবে ব্যবহারের অতিরিক্ত বিল আসছে? মিটারগুলো কি তবে সঠিক হিসেব দিচ্ছে না? প্রশ্ন ছিল মিরপুর অঞ্চলের ওয়াসার এই কর্তার কাছে। মিটার অনুযায়ী বিল হচ্ছে। হ্যাঁ। এবার অনুসন্ধানের পালা। ওয়াসার মূল সঞ্চালন লাইন থেকে নিয়ম অনুসারে পানি বাসাবাড়ির ট্যাঙ্কিতে জমা হওয়ার কথা, কিন্তু পানি সরবরাহের গতি কম থাকায় বাড়ির মালিকরা পাম্পের মাধ্যমে সঞ্চালন লাইন থেকে পানি টেনে নেন। এটি তেমনই একটি টানা মিটারের গতির ছবি। এবার দেখা যাক সঞ্চালন লাইন থেকে আপনা আপনি ট্যাঙ্কে পানি আসা মিটারের গতি। দুটো মিটারকে পাশাপাশি রাখলে দেখা যাচ্ছে টানা মিটারের গতি অস্বাভাবিক রকম বেশি। তার মানে মিটার যত ঘুরছে বিলও বাড়ছে ততই, যার সত্যতাও স্বীকার করেন ওয়াসার এই কর্তা। সরাসরি ওয়াসার লাইন থেকে যদি হাউজের পরে তাহলে ওইখানে মিটার ঘুরবে একটু কম করে মিটার ঘুরবে, আর যদি মোটর দিয়ে টাইনে আনে ওই সময় মিটারটা জোরে ঘুরবে। অনেক সময় লাইনে পানি না থাকলো কিন্তু প্রেশার আসে না, হাওয়া আসে না, হাওয়াতে কিন্তু আপনারা দেখেন ওই ওনারা বলেন দেখবেন যে মিটার ঘুরতে আসে। এ বিষয়ে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেছেন মিটারের হিসেবের বাইরে বিল যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। মিটার যদি টেম্পার না বলেন যে মিটার তো নষ্ট হতে পারে, আমি চেক করে দেবো বিলিংটা। ওখানে যদি সুয়ারেজ থাকে তাহলে 500 টাকার তো হয়ে যাবে 1000 টাকা, কারণ পানি 500 পাবে। আর যদি সুয়ারেজ না থাকে তো শুধু পানি। আমি যতদূর জানি মিরপুরে সুয়ারেজ আমাদের বোধহয় আছে। আমরা অলমোস্ট 100% অটোমেশন করে ফেলেছি কম্পিউটারাইজ সিস্টেম এবং সফটওয়্যারে। শুধুমাত্র মিটার দেখাটা এখনও মানুষ দেখে। আপনি বোধহয় শুনে খুশি হবেন আমরা এটা পুরোপুরি ওয়েবে নিয়ে আসতেছি, তার মানে হিউম্যান টাচ থাকবে না। ওয়াসার সঞ্চালন লাইনে পানির পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হলে পানি টেনে নেওয়া বন্ধ হবে। তবেই ব্যবহার না করেও পানির অতিরিক্ত বিল পরিশোধের এই দুর্ভোগ বন্ধ হতে পারে বলে মনে করেন ভোক্তারা। নূর সিদ্দিকী, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভারী মালামাল পরিবহনে মোংলা পাকশি নৌপথ খননের উদ্যোগ নিয়েছে সরকার। সকালে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকের বৈঠকে এই সংক্রান্ত একটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। দুটি ইউনিটে 1200 করে 2400 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর থেকে, যার কাজ শেষ হবে 2025 সালে। এজন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সবই সরবরাহ করছে রাশিয়া, যা সমুদ্রপথে চট্টগ্রাম কিংবা মোংলা বন্দরে পৌঁছার পর নিয়ে আসতে হবে পাবনায়। সেই পরিবহনটি সরকার নিশ্চিত করতে চায় মোংলা থেকে চাঁদপুর, মাওয়া, গোয়ালন্দ হয়ে পাকশি পর্যন্ত নৌপথে। এজন্য 290 কিলোমিটার নদীপথের নাব্যতা উন্নয়নে 956 কোটি টাকার একটি প্রকল্প হাতে নিয়েছে সরকার। রাশিয়া থেকে যে ইকুইপমেন্টসগুলো আসবে এগুলো অনেক হেভি ইকুইপমেন্টস, নদীপথে নিয়ে আসতে হবে। সেই জন্য আমরা এই প্রকল্পটি হাতে নিয়েছি, যাতে করে এই নদীগুলোর নাব্যতা বাড়ানো যায় এবং যাতে করে ওই ট্রান্সপোর্টেশনগুলো ভেরি ইফেক্টিভলি আমরা করতে পারি। তো এই প্রকল্পটি আমাদের প্রায় 8 বছর লাগবে এটাও কাজ শেষ করতে। তবে যেহেতু কন্টিনিউয়াস প্রজেক্ট আর চলমান প্রকল্প হিসাবেই এটাকে প্রতি বছরেই ড্রেজিং করতে হবে। আমরা ক্যাবিনেট ড্রেজিং এবং মেনটেন্যান্স ড্রেজিং আলাদা করছি। ক্যাবিনেট ড্রেজিংয়ের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর অফিস থেকেই আমার বিশ্বাস এরই মাঝে আমরা শিগগিরই একটা নির্দেশনা পাবো যে এগুলো কীভাবে করা হবে। একনেকে নতুন প্রকল্প এসেছে দেশের 4টি স্থলবন্দর শ্যাওলা, ভুমরা, বেনাপোল আর রামগড়ের জন্য। ভারতের সঙ্গে বাংলাদেশের আমদানি রপ্তানি বাণিজ্যের বড় অংশই হয় এই পথে। তার গতি আরও বাড়াতে 693 কোটি টাকা খরচ করা হবে বন্দরগুলোর অবকাঠামো আর নিরাপত্তা উন্নয়নে। প্রকল্প ব্যয়ের 591 কোটি টাকাই ঋণ সহায়তা দেবে বিশ্বব্যাংক। 3টি স্থলবন্দর আমাদের, এগুলো দিয়ে আমদানি রপ্তানি বাণিজ্য এখন হচ্ছে, কিন্তু এগুলোর অবস্থা খুব খারাপ। আমদানি রপ্তানি বাণিজ্য সুন্দরভাবে করার জন্য যে সমস্ত অবকাঠামো থাকা দরকার সে সমস্ত অবকাঠামো নেই। তো আমাদের এই 3টা স্থলবন্দর আমরা এগুলোকে ডেভেলপ করব। ডেভেলপ করলে আমাদের ভারতের সাথে কানেক্টিভিটি বাড়বে, আমাদের ট্রেড রিলেশনশিপ আরও জোরদার হবে এবং আমরা আরও শক্তিশালী হতে পারব। সব মিলিয়ে মোট 8টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মঙ্গলবারের একনেক সভায়, যাতে খরচ হবে 3172 কোটি টাকা। ফয়সাল শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।
ক্ষুদ্র ঋণের সুদ হার কমানোর সরকারি ঘোষণায় এনজিও সংগঠনগুলোর উদ্বেগের খবর জানাবো বিরতির পর। আবারও আমন্ত্রণ ফ্যালকন বিজনেস রিপোর্টে। ক্ষুদ্র ঋণের সুদ হার কমানোর সরকারি উদ্যোগে ঋণ দানকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে অস্বস্তি ছড়িয়েছে। তারা বলছেন, সুদ হার কমানো হলে দেশের ৭৭% এনজিওই অস্তিত্বের সংকটে পড়বে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে ক্ষুদ্র ঋণ বিতরণকারী এনজিওগুলোর পক্ষ থেকে এসব কথা বলা হয়। জানানো হয়, দেশে বর্তমানে ৬৫৯টি এনজিও কাজ করছে, যার মধ্যে ৫০৫টি ছোট, যারা উপকূল, হাওর কিংবা পাহাড়ের মতো দুর্গম এলাকায় সেবা দিয়ে আসছে। এসব প্রতিষ্ঠান বর্তমানে সর্বোচ্চ ২৭% হারে সুদ আদায় করছে, যা কমালে দারিদ্র্য বিমোচনের উদ্যোগ বাধাগ্রস্ত হবে বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়। বর্তমানে এনজিও খাতের মোট তহবিলের পরিমাণ প্রায় ৯৫,০০০ কোটি টাকা, আর গ্রাহক সংখ্যা ৩ কোটি। টোটাল ফান্ডিংয়ের মাত্র 2% যায় লোকাল এনজিওর কাছে। 18% ইন্টারমিডিয়েটগুলো তাদের নিজেদের খরচের জন্য ঢাকায় কাজ করে। মাইক্রোফাইন্যান্স সেক্টরের 80% বাংলাদেশের 2টা এনজিও কন্ট্রোল করে। যদি ছোট এনজিওরা শেষ হয়ে যায়, কার লাভ আপনারা বুঝতে পেরেছেন। বন্যার কারণে দেশের প্রধান দুগ্ধ উৎপাদনকারী এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুরে গোখাদ্যের চরম সংকট দেখা দিয়েছে। শুকনো খাবার খাওয়ায় কমে গেছে দুধের উৎপাদন। সিরাজগঞ্জ থেকে রিফাত রহমানের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রাণী সম্পদ অধিদপ্তরের হিসেবে সিরাজগঞ্জে ৭ লাখেরও বেশি গবাদি পশু রয়েছে, আর এই বিপুল সংখ্যক গবাদি পশুর খাবারের মূল যোগান আসে খামার সংলগ্ন গোচারণ ভূমি থেকে। কিন্তু জেলার বেশিরভাগ গোচারণ ভূমি বন্যায় তলিয়ে যাওয়ায় দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট। বেড়ে গেছে পশুখাদ্যের দাম। কেবল শুকনো খড় আর প্যাকেটজাত খাবার খাওয়ানোই কমে গেছে দুধের উৎপাদন। এতে লোকসান গুনতে হচ্ছে খামারিদের। বর্ষার সিজনে দেখা যায় যে আমার গরুর খরচ হয় হলো ১০,০০০, আমি পাই হলো ৫,০০০। এতে আমার গরু বলা কোনো প্রকারই সম্ভব না। এতে আমার গরু ছিল ১৪টা, আমি গরুর ক্ষয়ক্ষতি নয় 10টা বেশি আর মাত্র 2টা গরু রাখছি। শুকনো খাওয়ার বেদ চলে আসছে, এখন মানে অত দুধ দিচ্ছে না। 4টা গাভী খোল লাগতেছে আমার সপ্তাহে ৩০,০০০ টাকার মতো, আর দুধ আসতেছিল ২০,০০০ টাকা। সমবায় প্রতিষ্ঠান মিল্কভিটার পক্ষ থেকে খামারিদের সহায়তা দেওয়া হলেও তা পর্যাপ্ত নয়। গোখাদ্যের জন্য সরকারের কাছে আবেদন করা হয়েছে বলেও জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। খাদ্যের যাতে সংকট না হয় সেজন্য আগে থেকে খড় মজুদ ছিল, এবং আগামীতে যাতে সংকট না হয় সেজন্য আমরা 440 মেট্রিক টন খাদ্যের আবেদন করেছি। সেটা পেলে আমরা খামারিদের মাঝে বিতরণ করব। বন্যা আসার সাথে সাথে আমরা সেখানে মানুষকে সচেতন করেছি। তারপর গবাদি প্রাণীকে অগ্রিম আমরা আগে টিকা দিয়ে রেখেছি। আমরা প্রত্যেকটা খামারিকে আমরা গোখাদ্যটা পৌঁছে দিই, যাতে এই বন্যার মৌসুমে কোনো গবাদি পশুর কোনো রকম কষ্ট না হয়। বন্যার কারণে শুধু সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলাতেই 5 শতাধিক খামারির প্রায় 2.5 লাখ গবাদি পশু 1 মাস যাবৎ পানিবন্দী অবস্থায় রয়েছে। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। কম্বোডিয়া থেকে 10 লাখ টন চাল আমদানি করতে যাচ্ছে সরকার। বুধবার দুই দেশের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি হওয়ার কথা রয়েছে। চুক্তি করতে এরই মধ্যে কম্বোডিয়া গেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের নেতৃত্বে 5 সদস্যের একটি দল। কম্বোডিয়ার পত্রিকা খেমের টাইমস 10 লাখ টন চাল ক্রয়ের এই খবর প্রকাশ করে বলেছে, বাংলাদেশের সাথে এই চুক্তি হবে 5 বছর মেয়াদের জন্য। তবে কবে নাগাদ কত দামে চাল আমদানি শুরু হবে তা জানা যায়নি। কম্বোডিয়া চলতি বছরের প্রথম 4 মাসে 56টি দেশে 2,88,000 টন চাল রপ্তানি করেছে, যা আগের বছরের একই সময়ের চেয়ে 7.5 ভাগ বেশি। চাঙা ভাব দেখিয়ে প্রতিদিনই নতুন উচ্চতা যাচ্ছে ঢাকা শেয়ার বাজার। সার্বিক সূচক ডিএসইএক্স 15 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 5,876-এ। লেনদেন হয়েছে 1,237 কোটি টাকার। দর বেড়েছে 171টির, কমেছে 128টির। বাজার নিয়ে এবার বিশ্লেষণ শুনব এশিয়ান টাইগার ক্যাপিটালের। ডিএসইএক্স সূচক আজকে দিন শেষে ক্লোজ হয় 5,876, অথবা গত দিনের থেকে 0.26% আপে। আমরা ডিএসইএক্স সূচক দেখেছি যে 2013 সালের জানুয়ারিতে শুরু হয় এবং তখন থেকে এই পর্যন্ত 4.5 বছরের বেশি পার হয়ে গিয়েছে। আজকে সূচকের অবস্থান সর্বোচ্চ। টার্নওভারও আজকে আমরা একটা ভালো উন্নতি লক্ষ্য করেছি। টার্নওভার 12 কার্যদিবস পর আজকে 1200 কোটি টাকা ক্রস করলো। এছাড়া আমরা দেখেছি যে নাম্বার অফ গেইনার আজকে নাম্বার অফ লুজারের থেকে যথেষ্ট বেশি ছিল, যেটা তাদের ওভারঅল বুলিশ মার্কেট সেন্টিমেন্ট ইন্ডিকেট করে। আমরা আরেকটা জিনিস আজকে দেখেছি যে প্রথম 1 ঘন্টাতে মার্কেটে বেশ একটা ভলাটিলিটি ছিল, বেশ আপস অ্যান্ড ডাউনস ছিল মার্কেটে,
এরপর থেকে মার্কেট একটা স্টেবল পজিটিভ আপট্রেন্ডে চলে যায় এবং দিনের শেষ পর্যন্ত আপট্রেন্ডটা ধরে রাখে। আজকে যে সেক্টরগুলো মার্কেটের ইন্ডেক্সকে আউটপারফর্ম করেছে তার মধ্যে প্রধানত ব্যাংক, মিউচুয়াল ফান্ড এবং টেক্সটাইল সেক্টর। অন্যদিকে এনবিএফআই, ফুড, পাওয়ার সেক্টর মার্কেটকে আন্ডার পারফর্ম করে। মিউচুয়াল ফান্ড সেক্টর আজকে মার্কেটকে আউটপারফর্ম করার পিছনে একটা বিশেষ রিজন আছে, যেটা আমরা দেখেছি গতকাল দিন শেষে ডিএসসিতে নিউজ এসেছে যে এশিয়ান টাইগার ক্যাপিটাল সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড 15.5% ক্যাশ ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে, যেটা গত বছর এবং এই বছর যে কটি মিউচুয়াল ফান্ড তাদের ডিভিডেন্ড ডিক্লারেশন করেছে তার মধ্যে সর্বোচ্চ। সো এই কারণে আজকে মিউচুয়াল ফান্ড সেক্টরে বেশ ভালো একটা বিনিয়োগকারীদের আগ্রহ লক্ষ্য করা গেছে এবং এই ফান্ডটিও এটিসি এসএলজি এর ফান্ডটিও আজকে টপ 10 গেইনারে অবস্থান দখল করে নিয়েছিল। ব্রেক্সিট বাস্তবায়ন হলে ব্রিটেন থেকে সরে যাবে ইউরোপীয় ইউনিয়নের অঙ্গসংস্থার কার্যালয়গুলো। এমন দুটি সংস্থাকে নিজেদের শহরে নিতে সদস্য রাষ্ট্রগুলোর কাছ থেকে 27টি প্রস্তাব এসেছে। মঙ্গলবার এই তথ্য জানিয়েছেন ইউরোপীয় কাউন্সিল। এর মধ্যে 19টি শহর ইউরোপীয় মেডিসিন এজেন্সির কার্যালয়ের জন্য আবেদন করেছে, আর 8টি ইউরোপীয় ব্যাংকিং অথরিটির কার্যালয় স্থাপনে আগ্রহ দেখিয়েছে। এর মধ্যে জার্মানি, ফ্রান্স, আয়ারল্যান্ড, অস্ট্রিয়া, পোল্যান্ড এবং বেলজিয়াম দুটি সংস্থার জন্যই আবেদন করেছে। Official applications to be sent to us to host the European Medicines Agency and the European Banking Authority. We will now proceed in assessing all offers in an objective manner, and we will publish our assessment on the 30th of September. আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে, আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।